এখন দেখেন কুয়াশায় রাস্তাঘাট কিচ্ছু চেনা যাইতেছে না। আরে চুপ কর, মহাজন টেকা বুঝাইয়া দিতে দেরি করলো, আমি কি করবো? আর তুই এত ভয় পাইতেছস কেন? আমি তো লগে আছি নাকি? সোজা হাইটা চল। চারপাশটা একদম নিস্তব্ধ। শীতের রাতে ব্যাঙ বা পোকার ডাকও শোনা যাচ্ছে না, শুধু তাদের দুজনের পায়ের নিচে শুকনো পাতা মারানোর মর্মর শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ রাস্তার ধারের একটা বড় তেঁতুল গাছের নিচ থেকে একটা খুক খুক কাশির শব্দ ভেসে এলো। আরিফ টর্চের আলো তেঁতুল গাছের গোড়ায় ফেলতেই দেখলো সেখানে একজন বয়স্ক লোক শীতে কুকড়ে বসে আছে। লোকটার পরনে একটা পুরনো ময়লা পাঞ্জাবি, তার হাতে একটা বেশ বড় আর ভারী চটের বস্তা রাখা। বাবা, ও বাবা, আমারে একটু সাহায্য করবা? কি হইছে চাচা? এত রাইতে এই ঠান্ডার মধ্যে এইখানে বইসা আছেন কেন? বাড়ি কই আপনার? আমার নাম রহমত মিয়া। গঞ্জে লেগেছিলাম নাপনি লাইয়া ও সুদার সেলাইন আনতে। মাইয়াটার কলেরায় মরণ দশা রে বাবা, কিন্তু আমার হাঁপানি টান উঠছে বাবা। এই বাড়ি বস্তাটা চাই না, আর বাড়িতে নিতে পারতাছি না। তোমরা যদি একটু কষ্ট কইরা বস্তাটা আগাইয়া দিতা, আমার নাতনিটা বাইচা যাইতো বাবা। আপনার গ্রাম কই চাচা? এই তো বাবা, সামনের ওই শিমলতলার মোড় ঘুইরা বিলের ওই পারে হিজলতলি গ্রামে। হিজলতলির নামটা শুনে আরিফের বুকটা ছ্যাদ করে উঠল। তার মনে পড়ে গেল আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। এক ভয়াবহ কলেরার মহামারীতে হিজলতলি গ্রামের প্রায় সব মানুষ মারা গিয়েছিল। গ্রামটা সেই থেকেই পরিত্যক্ত। হিজলতলি? ওইখানে তো 20 বছর ধইরা কোনো মানুষের বাস নাই চাচা। আরে না বাবা, আমরা কয়েকজন গরিব মানুষ আবার ওইখানে ঘর তুলছি। তোমরা একটু দয়া করো বাবা, বস্তাটা না নিলে আমার নাতনিটা রাইতেই মারা যাইব। উস্তাদ, চলেন না দিয়া আসি। লোকটার নাতনিটা অসুস্থ, আমাগো তো আর লোভ নাই, শুধু সোয়াবের আশায় এইটুকু সাহায্য করি। আচ্ছা চল, দে তোর বস্তা আমার মাথায় দে, আমি নিতাছি। সেলিম বাজারের থলেটা নিল এবং রহমত আলীর ভারী বস্তাটা আরিফ নিজের কাঁধে তুলে নিল। রহমত মিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে হাঁটতে শুরু করলো, আর তার পেছন পেছন আরিফ ও সেলিম।